নমস্কার, শুরু করছি বাংলা বলছে। অপারেশন সিন্দুর এবং পহেলগাঁও কাণ্ড নিয়ে সংসদে দুদিনের বিতর্কের আজ দ্বিতীয় দিন এবং আজ সকালেই ঝোড়ো ব্যাটিং দিয়ে শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে অপারেশন মহাদেবে যে পহেলগাঁওয়ে জড়িত জঙ্গিরাই নিকেশ হয়েছে সেটা সংসদে তিনি জানান এবং একই সঙ্গে নিশানা করেন কংগ্রেসকে। তিনি তথ্য প্রমাণ তুলে ধরে বলেন যে জঙ্গিদের কাছে যে অস্ত্র শস্ত্র পাওয়া গেছে তার যে পরীক্ষা হয়েছে সেগুলো উড়িয়ে নিয়ে গিয়ে গতকালই চণ্ডীগড়ে পরীক্ষা হয়েছে এবং পহেলগাঁও কাণ্ডে যে অ্যামিনিশন ব্যবহার করা হয়েছিল, যে সমস্ত বুলেট ব্যবহার করা হয়েছিল, তার যে ব্যালিস্টিক টেস্টের যে সমস্ত রেজাল্ট এসেছিল তার সঙ্গে মিলিয়ে দেখা গেছে এমনকি তাদের কাছে পাকিস্তানে তৈরি চকলেটের প্যাকেট অবধি পাওয়া গেছে। এই বক্তব্যের পর এক এক করে আমরা দেখেছি যে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সায়নী ঘোষ, সাগরিকা ঘোষের বক্তব্য এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখছেন সংসদে এবং শুরুতেই তিনি অপারেশন মহাদেব নিয়ে কি বলেছেন শোনাবো। पहलगाम के हमलावरों को कल हमारे सुरक्षा बलों ने ऑपरेशन महादेव करके अपने अंजाम तक पहुंचाया। लेकिन मैं हैरान हूं कि यहां ठहाके लगा के पूछा गया कि आखिर ये कल ही क्यों हुआ। अब ये क्या हो गया है मुझे समझ नहीं आ रहा है। क्या ये ऑपरेशन के लिए कोई सावन महीने का सोमवार ढूंढा गया था क्या? क्या हो गया है लोगों को? हताशा, निराशा इस हद तक। और देखिए मजा, पिछले कई सप्ताह से हाँ ऑपरेशन सिंदूर वगैरह तो ठीक है, पहलगाम के आतंकियों का क्या हुआ, पहलगाम के आतंकियों का अब हुआ तो कल क्यों हुआ। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা এবং রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সম্বিত পাল আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, আপনারা এতদিন বলে আসছিলেন, বিরোধীরা প্রশ্ন তুলে আসছিলেন যে পহেলগাঁওয়ের জঙ্গিদের কি হলো। আমরা তৃণমূল কংগ্রেসকেও এই প্রশ্ন তুলতে দেখেছি, আপনাদেরও এই প্রশ্ন তুলতে দেখেছি। অবশেষে কালকে অপারেশন মহাদেব এবং আজকে অমিত শাহ তিনি সকালে রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে জানিয়েছেন সংসদকে যে পহেলগাঁও হামলায় যারা যে জঙ্গিরা জড়িত ছিল তাদেরই এলিমিনেট করা হয়েছে গতকাল। একেবারে শুরুতে যেটা বলে নিই সেটা হলো ঠিক 3 মাস 7 দিন পর, অর্থাৎ এতদিন পর একটা আনসার পাওয়া গেল এবং এর জন্য যথেষ্ট ধন্যবাদ দিতে হয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কারণ এই 3 মাস 7 দিন আগে যে ঘটনাটি ঘটেছিল 22 তারিখ এপ্রিল মাসে 26 জনের খুন, সেদিনের দায়বদ্ধতা কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়ার কথা ছিল। তোমাকে ভেরি স্পেসিফিকলি এই কথাটা আমি কেন বলছি, এই স্বরাষ্ট্রমন্ত্রী আমি সেই কথাটাই বলি, আমি সেই জিম্মেদারি তো আমরা সরকারে আছি, আমাদের নিতে হবে। অ্যাবসলিউটলি, আমি শুধু তা বলি। আপনারা সরকারে ছিলেন, আপনাদের উদ্দেশ্যে বলেছেন, যখন আপনারা সরকারে নিয়েছিলেন তখন কি জিম্মেদারি নিয়েছিলেন? জিম্মেদারি এটাই ছিল, ধরো 26/11 তোমরা খুব ভালো করে জানো আমাদের চিফ মিনিস্টারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এগুলো ঘটনা এবং আমরা আরো যেটা করেছি ঠিক সেই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছিল। তোমার মনে থাকতে পারে রাজ পাটিল ছিলেন। আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে সেটা তো প্রত্যাঘাত হতে পারে না। না প্রত্যাঘাত না, রেসপন্সিবিলিটি ডেমোক্রেসিতে যখন কেউ নেয় তখন পদত্যাগের মধ্যে থেকেই ডেমোক্রেসিতে এই ঘটনাটা স্বীকৃত হয়। আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমি কিন্তু এই প্রশ্নটা কেন করলাম, আজকে যে তথ্যটা উনি দিয়েছেন সেটা অপারেশন মহাদেব এবং এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে। আমি বলতে চাইছি যে এই যে ঘটনার পরম্পরা এবং দীর্ঘদিন ধরে ভারতবর্ষে থেকে যাওয়া এই জঙ্গিরা আইডেন্টিফাইড না হওয়া, আজকে হয়তো 4 জনের 3 জন এখনও কিন্তু কনফার্ম নয়, কখনো 4 জন কখনো 6 জন বলা হচ্ছে। অর্থাৎ এই অপারেশনের সাথে একটা সার্টেন লিঙ্ক এবং পরবর্তী কী করতে পারে তারও একটি ধারণা কিন্তু এখানে এখনো পর্যন্ত পাওয়া গেল না। মানে টেররিস্টিক যেসব ঘটনা ঘটছে তো প্ল্যানিং মাফিক হয়, সেক্ষেত্রে কিন্তু
সেটা কাসাবকে কিন্তু ধরা ছাড়া আর কজন তাদের যারা পাঠিয়েছিল কজন জঙ্গিকে এলিমিনেট করা হয়েছিল? না এখানে ওখানে যারা পাঠানো হয়েছিল, যেসব জঙ্গিদের এখানে পাওয়া গেছিল অন্তত ওই অপারেশনের মধ্যে, সেখানে খুন হয়েছে, তাদের গুলি করে মারা হয়েছে। এবং প্রশ্নটা হচ্ছে কাসাবকে একমাত্র জীবিত পাওয়া গেছিল একেবারে সরাসরি ইনভলভ করার ক্ষেত্রে। কিন্তু আমি তোমাকে যেটা বিশেষভাবে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন গ্রহণযোগ্য। আমরা তো বলছি এটাই আমরা চাইছিলাম বিভিন্ন সময় বলা হোক। দেখো, এটাকে অ্যাভয়েড করার তো কোনো কারণ ছিল না। একটা ডেমোক্রেটিক সেটআপে, আমি এখানে বলে শেষ করি, একটা ডেমোক্রেটিক সেটআপে আজকে যেটা দরকার ছিল সেটা হচ্ছে স্পেশাল সেশন ডাকা, যেটা থেকে এরা বিরত হলেন। আজকেই তো এইটা প্রমাণ হয়ে গেল যে 3 মাস 7 দিন লেগেছে তাদের এই স্টেটমেন্টটা তৈরি করতে। সুদীপও জয়েন করেছে আমাদের সঙ্গে। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, বিরোধীদের তরফ থেকে একটা প্রশ্ন তোলা হচ্ছে যে এই যে টাইমিংটা, যে কালকে অপারেশন সিন্দুর নিয়ে সংসদে বিতর্ক শুরু, অপারেশন মহাদেব শ্রাবণ মাসের সোমবার, সেই দিনই পহেলগাঁও কাণ্ডের জঙ্গিরা তাদের এলিমিনেট করা হলো। এই প্রশ্নটা আমরা তুলতে দেখেছি, আমরা সায়নী ঘোষকে বলতে দেখেছি, প্রশ্ন তুলতে দেখেছি যে তারা বিতর্ক শুরু হলো। এখন যদি 2 মাস আগে বিতর্ক শুরু হতো তাহলে হয়তো সেই সময় এদের এলিমিনেট করা যেত। সায়নী ঘোষ শ্রাবণ মাস, মহাদেব এসব নিয়ে যত কম বলবেন তত ভালো। যাই হোক, আমি ব্যক্তিগত আলোচনায় যাচ্ছি। বিরোধীদের এই প্রশ্নটা কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী দলের তরফ থেকে প্রশ্ন, এই টাইমিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। না, এটা তো সেনাবাহিনীর উপরে আঙুল তোলা হচ্ছে। কোনো এই ধরনের সেনাবাহিনীর অপারেশন, সেটা কোনো মাস দেখে দিন দেখে করা হয় না। আপনার কি মনে হচ্ছে যে গতকাল বা এই শ্রাবণ মাস পড়ার পরে সেনাবাহিনীর একটা অপারেশন তৈরি করছে? সেদিন থেকেই খোঁজা চলছিল, সেদিন থেকেই সিন্দুরের পাশাপাশি সেনাবাহিনী করছেন। আর পুরো ব্যাপারটা কি, এই টিভি চ্যানেলে কিংবা যেটা চন্দনদার অভিযোগ বা কংগ্রেসের বা বিরোধীদের অভিযোগ যে কেন এর আগে পার্লামেন্টে বলা হলো না, এই মন্ত্রগুপ্তি যদি না থাকে যে পার্লামেন্টে খোলাখুলিভাবে সব কিছু আলোচনা হবে, নিশ্চয়ই একটা জায়গার পরে আলোচনা হওয়া হবে এবং গণতন্ত্রে সেটাই কাম্য। আমি একটুখানি বলে নিই, এটা বলা খুব জরুরি আছে, যে প্রশ্নটা আমারও মনে হয়েছে যে 1986-তে যখন দাউদ ইব্রাহিম পালিয়ে গিয়েছিল আমাদের দেশ থেকে, কে ছিলেন সরকারে? রাজীব গান্ধী। 1993-তে সায়েদ সালাউদ্দিন আর টাইগার মেমন পালিয়ে গিয়েছিল, কে ছিল সরকারে? কংগ্রেস ছিল। 1993 আনিস ইব্রাহিম কাসকার যখন পালিয়ে গেল, কে ছিলেন সরকারে? কংগ্রেস ছিলেন। 2007, 2010 রিয়াজ ভাটকাল আর ইকবাল ভাটকাল পালিয়ে গেল, কে ছিলেন? আবার মাসুদ আজহারকে ছেড়ে দিয়ে আসা হয়েছিল, সেই সময় কে ছিল সরকারে? সেই সময় নিশ্চয়ই সরকারে আমরা ছিলাম, কিন্তু একটা কথা যে সেই সময় আমাদের এই রকম ক্ষমতা ছিল না যে আমরা 10 বছর বার করে আনতে পেরেছিলাম। টানা 10 বছর এই যে একটা মানে অটল বিহারী বাজপেয়ীর যে ক্ষমতা ছিল না, সেই ক্ষমতা নরেন্দ্র মোদী। আমি একবারও তা বলছি না, কিন্তু লোকসভায় আমাদের সেই সময় পোটা তৈরি করেছিলেন বাজপেয়ীজি, পোটা আইন এনেছিলেন। কংগ্রেস 8 দিন ধরে সেই আইনের বিরোধিতা করেছিলেন এবং আমাদের সংসদে সেই সময় রাজ্যসভায় আমাদের সে সংখ্যা ছিল না বলে কংগ্রেস বিরোধিতা করেছিলেন। এই যে প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট 2002-তে যখন আনা হয়েছিল, তখন কারা বিরোধিতা করেছিল? কংগ্রেস করেছিল। কোন রকমে আমরা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইত্যাদি করে এখন পাসও করানো হলো। তারপরে যেই মনমোহন সিং এসে গেলেন, সোনিয়া গান্ধী অন্তরাত্মার সঙ্গে সঙ্গে পোটাকে সরিয়ে নিয়েছিলেন। পোটা কার জন্য সরিয়েছিলেন? আমি এখানে আসি সুদীপের কাছে। সুদীপ, আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনিও প্রশ্ন তুলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একবার বললে তখন তার কথা মানতে হয়। আজকে দাঁড়িয়ে প্রথমত কালকে আমরা দেখলাম বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি বললেন যে 22শে এপ্রিল থেকে 17ই জুন এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো রকম ফোনে আলাপ হয়নি, নাম্বার 1। নাম্বার 2, একটু আগে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে 9ই মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন, কারণ তখন অপারেশন সিন্দুর চলছিল পুরো দমে। তিনি পরে যখন তাকে কল ব্যাক করেন, তখন তাকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন যে পাকিস্তান বড় হামলার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় তাকে জানিয়ে দেন যে যদি সেই চেষ্টা যদি করে, সেই মিসঅ্যাডভেঞ্চার যদি পাকিস্তান করে, তাহলে বড় সড়ো মাসুল দিতে হবে। এবং কোথাও দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের যে হস্তক্ষেপ হয়নি, অন্য কোনো তৃতীয় পক্ষের যে হস্তক্ষেপ হয়নি,
আজকে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী এই কথা বলেছে। আমি তোমার কাছে এর উত্তর নেওয়ার আগে একটু শুনে নেব কি বলেছেন প্রধানমন্ত্রী। स्पष्ट नीति थी, सुविचारित नीति थी, सेना के साथ मिलकर के तय की हुई नीति थी और वे ये थी कि हम आतंक, उनके आका, उनके ठिकाने, ये हमारा लक्ष्य है। और हमने कहा, पहले दिन प्रेस कॉन्फ्रेंस में कहा है कि हमारा एक्शन नॉन एक्सीलरेटरी है, ये हमने कह करके किया है। और इसके लिए साथियों हमने हमला रोका। अध्यक्ष जी, दुनिया के किसी भी नेता ने भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा। সুদীপ, দেখুন আজকে প্রধানমন্ত্রীর এবং সুদীপ আমি একটু অ্যাড করব, 16ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করে 5টা প্রশ্ন তুলেছিলেন, যেগুলো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস একাধিকবার সামনে এনেছে এবং নরেন্দ্র মোদীর জবাব দিয়েছে। যার মধ্যে প্রথম প্রশ্নই ছিল যে পহেলগাঁওয়ে যারা হত্যালীলা চালালো তাদের ওয়্যারঅ্যাবাউটস কি, তারা কোথায় আছে, তারা কি ফিরে যেতে পেরেছে, তারা কি এলিমিনেটেড হয়েছে। কালকে অপারেশন মহাদেবের পর আজকে সেই সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন অমিত শাহ। আমি আগে প্রথম প্রসঙ্গটায় আসি। আজকে কার্যত পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য বাঁশবাগানে শেয়াল রাজার বক্তব্য। হ্যাঁ, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে কি হবে না, যুদ্ধটা কার্যত চলতে চলতে সিজফায়ার হয়ে গেল, সেটা ভারতবর্ষের লোক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছিলেন বলে ভারতবাসীরা জানতে পেরেছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং তার সরকার, তার নেতৃত্বাধীন সরকার যে কূটনৈতিকভাবে ব্যর্থ, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ অন্যান্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যখন ডেলিগেশন টিম ভারতবর্ষের হয়ে কথা বলতে বিভিন্ন দেশে গেল, তার পরবর্তীতেই আমরা দেখলাম যে সন্ত্রাস বিরোধী যে মঞ্চ, সে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইউএনএসসির যে কাউন্টার টেরোরিজম ভাইস চেয়ার হিসেবে পাকিস্তানকে রাখা হলো। অর্থাৎ এটা থেকে প্রমাণিত হয় যে ভারত সারা দেশ ঘুরে, সারা বিশ্ব ঘুরে, আজকে সায়নী ঘোষ ঠিক কথা বলেছেন যে বিশ্বগুরু তিনি বিশ্ববন্ধু হয়ে উঠতে পারেননি। তার কারণ হচ্ছে যে এটা তার অ্যাকশন গুলো থেকে প্রমাণিত হয়ে যায় যে সারা দেশের কূটনীতি তিনি সেভাবে ম্যানেজ করে উঠতে পারেননি বলেই আজকে পাকিস্তান সম্পর্কে অন্যান্য দেশ বা রাষ্ট্র। আমি এই প্রসঙ্গে আসবো, আমি এই প্রসঙ্গে দেবজিতের কাছে আসবো, তার একটু সায়নের কাছে যাই। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে, কারণ আমরা অলরেডি শুরুই করেছি দেরিতে, যে কারণে আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি সবার কাছে খুব সংক্ষেপে যাচ্ছি। আমি দ্বিতীয় পর্যায়ে যে প্রশ্নটা, সেই প্রশ্ন আমাদের এখনো থাকছে এবং আমরা একথা বলছি যে ভাগ্যিস আমরা পেহেলগাঁও সম্পর্কে আলোচনাটা চেয়েছিলাম, তাই এত তাড়াতাড়ি 3 জন নিকেশ হলো। আর যিনি নিকেশ হলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন 2023 সালেই মুসা ভারতবর্ষে ঢুকেছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর তো অবিলম্বে পদত্যাগ করা উচিত। 2023 সালে 2025 একজন জঙ্গি ভারতবর্ষে রইলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কি ভূমিকা? হ্যাঁ, মৌপিয়াদি শোনা যাচ্ছে? হ্যাঁ সায়ন, হ্যালো। হ্যাঁ, আমার দেখো 2-3টে কথা স্পষ্টভাবে, প্রথমে একটা কথা স্পষ্টভাবে বলে নেওয়া উচিত। আমি যে পার্টি থেকে বিলং করি, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যখন অপারেশন সিন্দুর ঘটনা ঘটবার পরবর্তী সময়তে তোমার নিশ্চয়ই মনে আছে ভারতবর্ষের সরকার বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো হয় সরকারের তরফ থেকে। আমাদের পার্টি থেকে সেই সময় গেছিলেন জন ব্রিটাস, রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস, তিনি গিয়েছিলেন। একদম দেখো, রাজ্যসভার পক্ষ থেকে জন ব্রিটাস যখন গেছেন সরকারের প্রতিনিধি হয়ে, দেশের প্রতিনিধি হয়ে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের যে পলিসি, পাকিস্তান কিভাবে সেখানে দাঁড়িয়ে জঙ্গি কার্যকলাপ তারা উস্কানি দিচ্ছে, জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে এবং আমাদের দেশের ওপর যে আক্রমণ হয়েছে, এবং পাল্টা
আমরা কিভাবে জঙ্গি ঘাঁটিকে কেন্দ্র করে এবং জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে, এই সবটা আমরা বিদেশের কাছে দেশের প্রতিনিধি হয়ে তুলে ধরেছি। একটু অ্যাড করি যে সময় তুমি যেটা বললে যে সময় তোমাদের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস তিনি এই অল পার্টি গ্লোবাল আউটরিচে রয়েছেন এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে এক্সপোজ করছেন শাসক বিরোধী উভয় পক্ষ, সেই সময় তোমাদের আরেক রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য তাকে আমরা বলতে দেখেছি, তিনি বলছেন যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি যদি হয়ে থাকে তাহলে তো পাকিস্তানের সঙ্গে কথা বলে এগুলো ধ্বংস করা যেত, এটাও শুনেছি। হ্যাঁ একদম। তুমি যখন প্রশ্ন করেছো আমার আসল কথাটা বলবার সময় কিন্তু একটু উত্তর দিও। তুমি যে কথা বললেন, বিকাশবাবু যে কথা বলেছেন, আমাদের দেশের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন, তুমি মনে করে দেখো তার যে স্টেটমেন্ট ছিল যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করবার আগে আমরাও সে দেশকে জানিয়েছিলাম। না 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 ফ্যাকচুয়ালি নট কারেক্ট। না না সায়ন এক সেকেন্ড, একটা 5 থেকে একটা 30 মিনিট পর্যন্ত এই অপারেশন চলেছে 6 মে এবং 7 মে মধ্যরাতে। 1:35 যেটা আজকে রাহুল গান্ধীও তুলেছেন, রাহুল গান্ধীও যে প্রশ্ন তুলেছেন, আজকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি গতকাল যে কথা বলেছেন, 1:35 পাকিস্তানকে বলা হয়েছে যে দেখো তোমাদের দেশের জঙ্গি ঘাঁটিতে আমরা আক্রমণ চালিয়েছি, তোমাদের মিলিটারি ইনস্টলেশনে আমরা আঘাত করিনি, আমরা এসকালেশন চাই না। জঙ্গি ঘাঁটি ধ্বংসের আগে পাকিস্তানকে জানানো হয়নি। না আমার কোথাও যেন গিয়ে মনে হচ্ছে আই ডেফার হেয়ার, তুমি তোমার মতটা যেমন দিয়েছো আমিও আমার মতটা দিচ্ছি, আই ডেফার হেয়ার। আমার কোথাও যেন মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে বিদেশ মন্ত্রীর যে প্রেস স্টেটমেন্ট ছিল, আমিও দেখো এখানে কোনো কনফিউশন নেই। 1:35 এই কথা বলা নিয়ে রাহুল গান্ধী যেমন প্রশ্ন তুলেছেন তেমনি প্রশ্নের অবকাশ রয়েছে। সায়ন ডেফিনেটলি 1:35 পাকিস্তানকে ফোন করা, তার যথার্থতা, তার যৌক্তিকতা, সেখানে কি বলা হয়েছিল তা নিয়ে 100টা প্রশ্নের অবকাশ রয়েছে, কিন্তু ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে অপারেশন সিন্দুর শেষ হওয়ার অব্যবহিত পরে পাকিস্তানকে বলা হয়েছে যে তোমার দেশের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, তোমার দেশের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, আমরা আর এসকালেশন চাই। আমি তোমাকে ফের বলছি, তুমি যেমন একটা ফ্যাক্টসের কথা বলছো, আমিও বিদেশ মন্ত্রীর একটা ফ্যাক্টসের কথা বলছি, তুমি তোমার স্টেটমেন্টে অনড় থাকতে পারো। আমি তোমাকে বলছি তুমি তোমার মৌপিয়াদি এই যে প্রত্যেক কটায় তুমি কাটছো, মুশকিল হচ্ছে এর জন্য আমি কোনো এক্সট্রা টাইম পাবো না। আমার যে কথাটা আমি তোমাকে বলছিলাম যে আমাদের দেশের প্রতিনিধি হয়ে আমাদের রাজ্য করতে পারি না, সেটা যেভাবেই হোক না কেন ফ্যাক্টের উপর দাঁড়িয়ে তো আমাদের ডিসকাশনটা চালাতে হবে। তুমি আচ্ছা বলো প্লিজ। হ্যাঁ আমি তোমাকে সেটাই বলছি, আমাদের দেশের প্রতিনিধি হিসেবে আমাদের রাজ্যসভার সাংসদ গিয়ে সেই একই কথা বলে এসছেন, কিন্তু মৌপিয়াদি কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন থেকে যায়। আমরা সবাই জানি ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের যে স্পষ্ট উল্লেখ করা যে পার্লামেন্ট একমাত্র জায়গা যেখানে এক্সিকিউটিভরা আনসারেবল এবং অ্যাকাউন্টেবল, তাহলে পার্লামেন্টেই সেই প্রশ্ন আমাদেরকে করতে হবে। এখন খুব স্বাভাবিকভাবে মৌপিয়াদি এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে 1, 2, 3, 4 করে উঠবে। ধরো যে সময়তে পাকিস্তানের সাথে আমাদের কনফ্লিক্ট চলছে, সেই সময়তে পাকিস্তানকে IMF 2.1 বিলিয়ন লোন সেখান থেকে গ্রান্ট হয়ে গেল, আমরা আটকাতে পারলাম না। বলতে দাও, বাইরে আছে স্বাভাবিকভাবে, কারণ দেবজিৎদা জানে IMF এর পরেই দেবজিৎদা জানে IMF এর পরেই আমার মুখ থেকে ট্রাম্পের নাম বেরোবে, দেবজিৎদার খারাপ লাগে সেজন্য আগে থেকে শিল্ড নিয়ে রাখবে। দ্বিতীয় কথা খুব স্বাভাবিকভাবে আমি তোমাকে বলছি, দ্বিতীয় কথা আমি তোমাকে বলছি, আমাদের দেশ যুদ্ধ করবে কি করবে না সেটা আমাদের দেশের আভ্যন্তরীণ সভরেনিটি। আমাদের দেশ যুদ্ধ করবে কি করবে না সেটা আমার দেশের সরকারের সিদ্ধান্ত। তার জন্য আমাদের দেশটা সভরেন, পলিটিক্যাল সভরেন, ইন্টারনাল সভরেন, এক্সটার্নাল সভরেন। আমেরিকার প্রেসিডেন্ট বসে বলবেন সারা রাত ধরে আলোচনা করবার পরে ইত্যাদি 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 হয়েছে, আমি বর্দা আমি বললাম সব থেমে গেল, আর তারপরের দিন সবকিছু থেমে গেল। তোমরা তো নিউজ বন্ধ করে দেওয়ার কথা বলেছিলে, তোমরা তোমাদের এইবারে ইয়েতে না না এটা বলা দরকার জনতার সামনে, প্লিজ টেকনিক্যাল সমস্যাটা কথা বোঝার চেষ্টা করো। না না বলা তো দরকার স্বাভাবিকভাবে, তোমরা তো পরমাণু বোমা নিয়ে বন্ধ করে দেবে। মৌপিয়াদি তুমি মনে করে দেখো,
মৌপিয়াদি তুমি দুটো ঘটনা আমি তোমাকে বলছি মনে করে দেখো খুব স্বাভাবিকভাবে। এই বাবা, একটা হচ্ছে এত- সোফিয়া কুরেশি, এই যে প্রতিনিধির লোক এখানে বসে এত কিছু চেল্লামেল্লি করছে, এই সোফিয়া কুরেশির উদ্দেশ্যে কি বলেছিল বিজেপির মন্ত্রী? আমি আসবো এক সেকেন্ড, আমি এবার সম্বিতের কাছে যাবো এক সেকেন্ড। সেই জঙ্গির সময় বোনকে দিয়ে সংক্ষিপ্ত, সেই সময় সেই সংক্ষিপ্ত, জঙ্গির আমি বোনকে দিয়ে আমি সম্বিতের কাছে যাব, মেরে দিয়েছি। এক সেকেন্ড, কি সম্বিতের বলেছিল কাছে যাব, আমি সচিব? সম্বিতকে অন এয়ার নেব। সম্বিত, আমরা দুদিনের যে আলোচনা চলছি, এই বহু প্রতীক্ষিত যে আলোচনা পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিন্ধু নিয়ে, এবং তার ঠিক আগে গতকাল অপারেশন মহাদেব, এবং আজকে সকালে অমিত শাহর ঝোড়ো ব্যাটিং, তারপর রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে বিরোধীরা তাদের পাল্টা কাউন্টার, তুমি এটাকে কিভাবে বিশ্লেষণ করবে চুম্বকে? একটা কথা বলে নেওয়া ভালো, যে পুরো আলোচনাটা আমাকে খুব হতাশ করেছে এই কারণেই যে সরকারি দিক থেকেও যেভাবে এই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে পহেলগাঁও অ্যাটাকের পরে, সেখানে যেভাবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনী সেখানে জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করবে, এবং যেটা ভারতবর্ষে সরকার এরকম সিদ্ধান্ত কখনো নেয়নি, তারপরে যে মাইলেজটা নেওয়ার কথা ছিল ভারতবর্ষে সারা বিশ্বের কাছে দাঁড়িয়ে, এবং যে আলোচনা হওয়া উচিত ছিল সংসদে দাঁড়িয়ে, সেই আলোচনাটা সম্পূর্ণ একটা আভ্যন্তরীণ রাজনীতির আলোচনা হয়ে গেল, যেখানে বিরোধীদের সরকার ব্যবহার করলো যে তারা এই জঙ্গি হানার পরে বা তারপরে যে অ্যাটাকটা হলো জঙ্গি ঘাঁটিগুলোতে পাকিস্তানের ওপরে, তারপরে যে সর্বদল প্রতিনিধি দল পাঠানো হলো বিভিন্ন দেশে, সেখানে বিরোধীরা যেরকম ভাবে সরকারের পাশে দাঁড়ালেন এবং সরকারের বার্তা, ভারতবর্ষের বার্তা তারা বিভিন্ন দেশে নিয়ে গেলেন, সেইটা যখন ফিরে এসে এই যে আলোচনাটা হলো দুদিন ধরে, এবং সেখানে অবশ্যই সরকারের জবাবদিহি করার অনেক জায়গা রয়েছে, অনেক কথা জানার ছিল দেশবাসী, সেই সব তারা তুলেছেন ঠিকই, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর যে জবাব আজকে দেখলাম আমি, সেটা সম্পূর্ণই কংগ্রেসের বিরুদ্ধে। তিনি কংগ্রেসকে হেয় করা, কংগ্রেসকে ছোট করা, কংগ্রেস কি করেনি, কি করেছে সেটাতেই বেশি কনসেন্ট্রেট করলেন, এবং পুরো আলোচনাটা আমার মনে হলো যে পুরোটাই রাজনৈতিক একটা আভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনাতেই পরিণত হলো। সম্বিত, একই সঙ্গে আমি যদি একটু জানার চেষ্টা করব যে কংগ্রেসের জন্য একটা বড়সড় অস্বস্তির উদ্রেক কি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ঠিক তার আগে দাঁড়িয়ে করে দেননি, যেখানে তিনি বলছেন হোমগ্রোন টেররিস্টরা যে করেনি তার কি নিশ্চয়তা আছে? সেটাই হচ্ছে ব্যাপার, যে কংগ্রেস বা বিরোধী দলগুলো যে অবস্থান নিয়েছে, তারা অনেকভাবেই সরকারকে কোণঠাসা করতে পারতো, অন্যভাবে কোণঠাসা করতে পারতো, কিন্তু পুরো আলোচনাটাই আমি যেটা আবারও বলছি যে পুরোটাই একটা অদ্ভুত আভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনার মধ্যে চলে গেল, সেখানে ভারতবর্ষকে সামনে রাখা বিশ্বের কাছে সেই জায়গাটা কিন্তু না তো সরকার করতে পারলো কিছু, না তো বিরোধীরা করতে পারলো, এবং সত্যি বিভিন্ন প্রশ্ন তো রয়েছেই যে এই সিজফায়ার যেটা হলো বা যুদ্ধবিরতি যেটা হলো, সেটার জন্য পিছনে কলকাঠি কে নাড়লো, এবং যে জবাব সরকার দিয়েছে সেটা খুব একটা যুক্তিগ্রাহ্য নয় যে আমরা কারো কথা শুনিনি। ইন্টারভেনশন যে আমেরিকার ছিল সেটা প্রধানমন্ত্রীও স্বীকার করে নিলেন, এবং তারপরে ভারতবর্ষের কিছু আর করার ছিল নাকি সেটা আমরা জানি না। তো সেই সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে পাওয়া গেল বলে আমার মনে হলো। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, আমরা এই আলোচনাতেই ফিরবো, ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরছি। এই আলোচনা নিয়ে দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি একটু দেখাবো যে রাহুল গান্ধী তিনি আজকে প্রশ্ন তোলেন যে যদি ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে মিথ্যে দাবি করে থাকেন, তাহলে কেন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী বলা হচ্ছে না, কেন সরাসরি তাকে কল আউট করা হচ্ছে না? দেখুন। After that, Donald Trump has said 29 times. 29 times he said, 29 बार उन्होंने बोला कि भैया मैंने सीज फायर करवाया। अच्छा, अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहां प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। यहां पे अगर दम है तो यहां पे प्रधानमंत्री बोल दे कि ट्रंप झूठ बोल रहे हैं। Going to pick a fight with the bigger economy. It is not a question of being reactionary. It is a question of common sense.
Meaning he is scared. Meaning he is scared. And this is the point. The point is that we are now facing in front of us Chinese and Pakistani fusion. And it is a very dangerous time. As you can see, it is a very dangerous time. And we cannot afford a prime minister who does not have the courage to use the army the way it has to be used. We cannot afford a prime minister who does not have the guts to say from here that Donald Trump is a liar. He didn't stop India from fighting. Okay. He's lying about the planes. Okay. We need a prime minister who completely frees the army, frees the air force, frees the navy and says, go, khatam karo kaam ko, like Indira Gandhi did. Thank you, Speaker sir. I'd like প্রশ্নটাই রাহুল গান্ধী বললেন যে যদি ডোনাল্ড ট্রাম্প মিথ্যেই বলে থাকে 29 বার এক কথা বলার পর, আজকেই প্রধানমন্ত্রী বলে দিন না এখান থেকে যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যেবাদী। আজকেও প্রধানমন্ত্রী এই দাবিটাকে খারিজ করলেন, কিন্তু দাবিটাকে সরাসরি খারিজ করছেন না, বলছেন না যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন। এস জয়শঙ্কর বলছেন 22 এপ্রিল থেকে 17 জুনের মধ্যে কোনো ফোনালাপ হয়নি। আমরা আমাদের বিদেশমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ডিজিএমও, আমাদের বিদেশ সচিবকেই বিশ্বাস করি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে থামছে না 29 বার এই কথাটা বলছে সরাসরি আজকে, তারপর তো প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, বলে দিলেই হতো যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছে। ডোনাল্ড ট্রাম্পের বলাতে ভারত সরকার চলবে বা ভারতের কি এসে যায়? ডোনাল্ড ট্রাম্প কি বললো বা না বললো আমাদের কি আসে যায়? আমাদের কথাতে একটা সময় ছিল, আমাদের কথাতে আমেরিকার কি আসতো যেত? এক্স্যাক্টলি ওরা কি বলছে, ওদের নেতা বা ওদের রাষ্ট্রপতি কোথায় কি বলে বেড়াচ্ছে তাতে কি হয়ে গেল? আমাদের কথা হচ্ছে 22 এপ্রিল ধর্ম দেখে দেখে ধর্মের কথা জিজ্ঞেস করে করে আমাদের নাগরিকদের খুন করা হয়েছে। তাতে উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের লোকেরা সোজাসুজি তার রিটেলিয়েট করেছে এবং তার মধ্যে বিভিন্ন সমস্ত দেশ, সমস্ত পলিটিক্যাল পার্টি এটাকে কন্ডেম করা হয়েছে, ভারতীয় রাজনৈতিক দল। 3 নম্বর যেটা বলছেন সোজাসুজি তো MOH মানে মিনিস্ট্রি অফ হোম এবং মানে আমাদের অমিত শাহজি এবং প্রধানমন্ত্রী বলেছেন ভদ্রভাবে যে এরকম কোনো কিছু হয়নি, এরকম কোনো কিছু হয়নি। তাতে কি হলো গেল? কেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর অধিগ্রহণ করা পর্যন্ত যুদ্ধটা চালালেন না? ভাই একটা কথা বলছি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, পাকিস্তান পক জিনিসটাই তো থাকতো না। তোমরা যাদের ডিএনএ থেকে এসেছো, যদি 1948 ওরকম না হতো আর 1971 আমাদের 42% পাকিস্তান আর্মি আমাদের প্রিজনার অফ ওয়ার ছিল। আমরা 15,000 স্কয়ার কিলোমিটার এলাকা আমরা দখল করেছিলাম, তারপরে সিমলা চুক্তি করে আমরা ভুলে গিয়েছিলাম যে একটা জায়গা আছে, আমরা চাইনি। সুতরাং আজকে এই পরিস্থিতিতে ঠিক সময় হবে, চিন্তা করো না। তখন কিন্তু আবার প্রশ্ন করো না যে কেন আবার ভাদ্র মাসে আক্রমণ করছে, এই সময় তো আক্রমণ করা উচিত নয়। তোমাদের ওই যিনি ওই শিবলিঙ্গের পুজো করেন বিশেষ দ্রব্য দিয়ে যিনি, সেই ভদ্রমহিলাকে আবার বলবে না তো যে কেন ভাদ্র মাসে হচ্ছে, ভাদ্র মাসে কেন না হয় আক্রমণ? দেবজিৎ এক সেকেন্ড, আমি একটু চন্দনদার কাছে আসি, তার আগে আমি শোনাবো পি চিদম্বরমের বক্তব্য নিয়ে। আজকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন এবং তিনি বলছেন যে পাকিস্তানকে ক্লিন চিট দেওয়ার কিসের কম্পালশন। শুনুন কি বলছেন। অমিত শাহ তিনি আজকে চিদম্বরমকে নিশানা করেছেন, কি বলেছেন তিনি একটু শোনাবো। कल पूछते थे कहां से आए, कहां गए, किसकी जिम्मेदारी है? भाई जिम्मेदारी हमारी ही है, हम सरकार में हैं, हमारी ही जिम्मेदारी। मगर मैं पूछता हूं जब आप सरकार में थे तब क्या क्या हुआ था, इसकी जिम्मेदारी किसकी थी और क्यों निर्वहन नहीं किया, वो भी बाद में पूछूंगा। जरा धीरज से सुनना। मगर मान्यवर मुझे एक बड़ा दुख हुआ। कल इस देश के पूर्व गृह मंत्री चिदंबरम जी ने सवाल उठाया कि क्या प्रूफ है कि ये आतंकवादी पाकिस्तान से आए, और मान्यवर कब उठाया?
जब संसद में चर्चा होने वाली थी। क्या कहना चाहते हैं चिदंबरम साहब? किसको बचाना चाहते हैं? पाकिस्तान को बचाकर आपको क्या मिलेगा? वो ये कह रहे हैं। हमारे पास प्रूफ है, वो भी मैं सदन के सामने रखना चाहता हूं कि तीनों पाकिस्तानी थे। 3 में से 2 के पाकिस्तान के वोटर नंबर भी आज हमारे पास उपलब्ध है। मान्यवर, ये राइफलें हैं, ये राइफलें भी हमारे पास उपलब्ध है। इनके पास से जो चॉकलेटें मिली हैं, वो चॉकलेटें ढोक में से मिली, वो भी पाकिस्तान की बनाई हुई चॉकलेट है। मान्यवर, ये कहते हैं कि पाकिस्तानी नहीं थे, इसका मतलब पूरी दुनिया के सामने इस देश का एक पूर्व गृह मंत्री पाकिस्तान को क्लीन चिट दे रहा है। চন্দনদা দেখো চন্দনদা, যেখানে গ্লোবাল আউটরিচে গিয়ে শশী থারুররা তারা দর্থহীন ভাষায় পাকিস্তানকে এক্সপোজ করে আসছেন, সেখানে দাঁড়িয়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রশ্ন তুলছেন যে কিভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে যে হোমগ্রোন টেররিস্ট নয়। দেখো একটা ঘটনা বুঝতেই হবে, ডিপ্লোম্যাটিক মিশনে প্রত্যেকটা দল যখন পার্টিসিপেট করে সে দেশের কথা বলবে, এটা খুব স্বাভাবিক এবং সেটাই স্বাভাবিক। আমি আসছি এই প্রসঙ্গে, একটু ছোট্ট করে একটু বলে নিই দেবজিৎকেও, যে ট্রাম্প 29 বার বলেছেন এই প্রোটেস্টটা না করে একটা জাগলারি অফ ওয়ার্ডস করবার চেষ্টা করা হচ্ছে মূল ঘটনাকে ঢাকবার জন্য। আমি তোমার প্রসঙ্গে আসি, হোমগ্রোন টেররিস্ট বা মানে যে টার্ফে টেররিস্ট তৈরি হচ্ছে, ধরো ইন্ডিয়ার মধ্যে আমরা কটা আউটফিটকে দেখেছি যারা ফান্ড করে, পাকিস্তান থেকে ফান্ড হয় বা অন্য জায়গা থেকে ফান্ড হয়, যেখানে টেররিস্টরা গ্রো করে। এবং বহু জায়গাতে দেখেছি আমাদের কেন্দ্রীয় সরকার, ইরেসপেক্টিভ কংগ্রেস হোক বিজেপি হোক, তারা এই ধরনের টেররিস্টদের ধরে, ডেনগুলো ভাঙে, এটা তো বাস্তব। এবং এখানে বুঝতে হবে হোমগ্রোন টেররিস্ট মানে ওই মানুষগুলোই হোমগ্রোন না, তাদের এইড করেছে কারা। আমি সেই কারণেই রিলেট করবার চেষ্টা করছি। 3 মাস 7 দিন পর আমরা জানতে পারলাম যে ওই 3 জন টেররিস্ট, ওখানে 5 জন 7 জনও থাকতে পারতেন, 3 জন টেররিস্টকে খুন করা হয়েছে। এই ঘটনাতে প্রমাণ এটা হয় যে হোমগ্রোন, ইনফ্যাক্ট এই হোমগ্রোন মানে বিদেশ থেকে তো বিভিন্ন সময় ফান্ডেড হচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখেছি ফান্ডেড হচ্ছে, চোরাচালানকারী মাধ্যমে ফান্ডেড হচ্ছে, এবং তাতে টেররিজমের একটা সেক্টর তৈরি হয়েছে বা হচ্ছে, এটা তো বাস্তব। এটা যেমন বাজপেয়ীজি বুঝেছিলেন, কার্গিল দিবস তো গেল গত পরশুদিন, বাজপেয়ীজি যেমন বুঝেছিলেন ঠিক তেমনভাবে আজকে মোদিজি কেন বুঝছেন না, এটাই বড় প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন। কংগ্রেস কার্গিল দিবসকে স্বীকার অবধি করে না। না গেল তো, আমি সেটাই বলছি, এরা তো এটা করে। আমি সেই কারণেই বলছি যে আজকে প্র্যাকটিক্যালি পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কেন অ্যাভয়েড করবার চেষ্টা করছে কোর এরিয়াটাকে, এটা তো বাস্তব। মপিয়াদি, প্রথম কথা হচ্ছে, আমি জানি না তোমার কাছে ওই ইনস্টাগ্রামে একটা রিলস আছে কিনা, এদেরকে বাংলায় বলা হয় ছাপড়ি। তোমার মনে আছে যে একজন দাঁড়িয়ে বলছে যে पहले अमेरिका हमको पूछता था तू कौन है बे, और आज हम अमेरिका को पूछते हैं, डोनाल्ड ट्रम्प को पूछते तू क्या है बे। আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের জন্য গিয়ে প্রচার করছেন, আর বিজেপির প্রতিনিধি এখানে এসে বলছে আমেরিকা কি বললো তাতে দেশের কি গেল এলো। আর গোটা বিশ্বের সামনে একটা ইমেজ পোর্ট্রে করা হচ্ছে যে আমেরিকার ইন্টারভেনশনে একটা যুদ্ধ বা একটা যুদ্ধ তার বিরতি ঘটে গেল, আমাদের দেশের সার্বভৌমত্ব আমরা সবকিছু লাটে তুলে দিলাম। মুপিয়াদি, প্রশ্ন খুব স্পষ্ট, খুব সোজা। দেখো, আমি তোমার কথা ইন্টারভেন করতাম না, কিন্তু নো ওয়ার্ল্ড লিডার আস্কড আস টু স্টপ ইন্ডিয়াস অপারেশন। একটু ওয়েট করো দেবজি, তোমায় আমি বলেছি একদম টেকনিক্যাল কারণে তোমায় বলেছি, আমি রিকোয়েস্ট করেছি তোমাকে, আই উইল কাম ব্যাক টু ইউ। মপিয়াদি, খুব স্বাভাবিক প্রশ্ন, সরকার পক্ষকে উত্তর দিতে হবে, এটা খুব স্বাভাবিক। আমরা যারা কাশ্মীরে নর্মাল টুরিস্ট হিসেবে বেড়াতে গেছি, আমরা গিয়ে দেখেছি কি টাইট সিকিউরিটি রয়েছে গোটা কাশ্মীর জুড়ে। আমি প্রশাসন ইত্যাদি ইত্যাদি বাদ দিয়ে তোমাকে বলছি, পেহেলগামের অভ্যন্তরে অতজন জঙ্গি চলে গেল, এর কোনো দায় সরকার পক্ষ নেবে না, কিচ্ছু নেবে না। এই প্রশ্নটাই আমি আসবো, এই প্রশ্নটাই আমি আসবো, এক সেকেন্ড, এই প্রশ্নটা নিয়ে আমি দেবজিতের কাছে আসবো আজকে। এক সেকেন্ড, তোমার বক্তব্যের রেশ টেনে আমরা সায়নীকেও আজকে বলতে দেখেছি, সাগরিকা ঘোষকেও বলতে দেখেছি, প্রিয়াঙ্কা গান্ধীকেও বলতে দেখেছি। এক হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন দায় নিয়ে ইস্তফা দেবেন না, 2 হচ্ছে আইবি চিফ তো যেমনটা একটু আগে চন্দনদা বলছিলেন যে
সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরানো হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরানো হয়েছিল, কেন আইবি চিফকে সরানো হলো না? রাদার তাকে এক্সটেনশন দেওয়া হলো, মৌপিয়াদি রিওয়ার্ডেড হলেন তিনি। একটু কথা বলে নি, যেহেতু বাইরে থেকে বলছে অনেক কথা শুনতে পাচ্ছিল না, আমিও রিটালিয়েট করে ফেলছিলাম, সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে, এই ধরনের আলোচনায় সিপিএম এর কোনো বক্তার কোনো কথা বলারই অধিকার নেই, কেননা পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট বলে সারা পৃথিবী জানে। উল্টো দিকে দাঁড়িয়ে ওরা বলেছিল ওদের এই গতবারের ইলেকশন ম্যানিফেস্টোতে যে ভারতে যদি সিপিএম বা কমিউনিস্টরা যদি ক্ষমতায় আসে তাহলে নাকি ওরা নিউক্লিয়ারের মানে নিউক্লিয়ার অ্যামুনিশনের রিসার্চ আর সব কিছু ডেভেলপমেন্ট সব বন্ধ করে দেবে, এটা ওদের ওখানে বলেছিল। তো ভারতবর্ষকে পঙ্গু করার যে চেষ্টা সামরিকভাবে, সেটা কমিউনিস্টরা করতো। যাই হোক, 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা অন্য ইস্যুতে আসি, কেননা এখন বাইনারি, দেশের বাইনারিতে কমিউনিস্টরা কোনো অপ্রাসঙ্গিক এসে বলবে। 2004 থেকে 14 পুরোপুরি কংগ্রেস ক্ষমতায় ছিল, আর 14 থেকে 25 পুরোপুরি বিজেপি ক্ষমতায় আছে। 4 থেকে 14 7,217টা অ্যাটাক হয়েছিল, সেখানে মানুষ মরেছিল 1060 আমাদের দেশের। আর 14 থেকে 25 2150টা অ্যাটাক হয়েছে, আর আমাদের দেশের মানুষ মরেছে 542 জন। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমরা পেরেছি, বিজেপির প্রতিনিধি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস পরে করবে। এত পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় কথা বলে, 2023 সাল থেকে পাকিস্তানের একটা জঙ্গি সে ভারতবর্ষে ঢুকে বসে আছে, সেটা পার্লামেন্টে অ্যাডমিট করছে কে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুধু রোহিঙ্গাদের এনে তোমাদের, শোনো অত কথা বলো না, রোহিঙ্গাদের এনে তোমাদের শেখ শাহজাহান রোহিঙ্গা নগর বানিয়েছে বারুইপুরে। তোমাদের শেখ শাহজাহান তাজা ছেলে, তোমরা রেখেছো তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের তোমরা রেখেছো। কালকে এখানে লজ্জার মতো তোমরা কথা বলো না। এক সেকেন্ড, সম্বিতকে অনিয়ন নেব। সম্বিত না, আমার কথাটা সেটাই, আমি যেটা আগের বারও বলার চেষ্টা করছিলাম, যে প্রশ্ন অনেকগুলো রয়েছে। 1 নম্বর প্রশ্ন তো অবশ্যই যে ইন্টেলিজেন্স ফেলিয়ার কি করে হলো, সেই নিয়ে কোনো সঠিক জবাব আমরা পেলাম না। দ্বিতীয়ত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সত্যি ইন্টারভেন করেছিলেন কি করেননি, সেটা নিয়ে এইটা একটা বড় কূটনৈতিক ব্যর্থতা যে ডোনাল্ড ট্রাম্পকে থামানো যায়নি। তিনি বারবার ধরে এই একই কথা বলে চলেছেন যে তার আরেকটি কথা আজকে রাহুল গান্ধী বলেছেন যে কটা দেশ পাকিস্তানকে কন্ডেম করেছে, পহেলগাঁও কাণ্ডকে কন্ডেম করেছে, কিন্তু পাকিস্তানকে কটা দেশ কন্ডেম করেছে? সেটাই। এবার তার জন্য যে কূটনৈতিক চালটি নরেন্দ্র মোদীর সরকার তারা চেলেছিল, সেটা হচ্ছে যে বিরোধীদের পাঠিয়ে, এবং একটা যে ভারতবর্ষের সমস্ত দেশবাসী এবং সমস্ত রাজনৈতিক দল একভাবে রয়েছে, এবং তার জন্যই এই একটা ডিপ্লোম্যাটিক আউটরিচের জন্যই পাঠানো হয়েছিল। এবারে সেইটারও কোনো কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো মূল্যায়ন দেখিনি বা মূল্যায়ন পাইনি, সরকারি তরফ থেকে পাইনি, যে তার ইম্প্যাক্টটা কি হলো এখন পর্যন্ত। সেই ইম্প্যাক্টটা কি হলো যে এতগুলো দেশে এত সংসদীয় প্রতিনিধি দল গেল বা সর্বদলের প্রতিনিধি দল গেল, তাদের এই ডিপ্লোম্যাটিক আউটরিচের কি আমরা পেলাম সেটা থেকে, সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয়। সেই সমস্ত বিষয়গুলোকে সরিয়ে রেখে পুরোটাই যদি মানে আভ্যন্তরীণ রাজনীতির জায়গায় চলে যায়, এবং যে আভাস আমরা পেয়েছিলাম যখন এই প্রতিনিধি দল বাইরে রয়েছে, তারা যে এই ভারতবর্ষকে ডিফেন্ড করতে বাইরে রয়েছে, তখন কিন্তু প্রধানমন্ত্রী জনসভা করছেন এবং বিরোধীদের আক্রমণ করেছেন। তিনি পশ্চিমবঙ্গেও এসছেন এবং সেখানেও বিরোধীদের আক্রমণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে সরকারকে সমর্থন করছেন বা দেশকে রিপ্রেজেন্ট করছেন, তখন প্রধানমন্ত্রী এসে এখানে এই ধরনের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য রেখেছেন, সেটাও আমরা দেখেছি। কাজেই সেইটারই একটা এক্সটেনশন আমরা দেখলাম কিন্তু আজ এই 2 দিন ধরে আলোচনায় সংসদে এবং আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কাজেই ভারতবর্ষ যে জায়গাটা নিতে পারত বিশ্ব মানচিত্রে, এবং এই যে দেবজিৎ যেটা বলছিলেন যে আমেরিকার কথায় আমাদের কিছু এসে যায় না, সেই জায়গাটাও যে এইখানে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল সংসদে দাঁড়িয়ে একটা সেই চিত্র যদি তুলে ধরতে অনেকগুলো প্রশ্নের অবকাশ থেকেই যায়। আপাতত আমাদের সময় একদমই শেষ, এখনো পর্যন্ত চলছে সংসদে বিতর্ক, আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।